তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার একদম বাম দিকে রয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য সভাপতি শ্রী আশিস কুমার মন্ডল মহাশয়। মাঝখানে রয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক মহাশয় এবং একদম আমার বাঁ দিকে রয়েছেন বরিষ্ঠ সহসভাপতি শ্রী শান্তনু মুখোপাধ্যায় মহাশয়। আমি বাপিদাকে অনুরোধ করব শুরু করেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেস থেকে আগত বিশিষ্ট সাংবাদিক বন্ধুগণ, আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমরা একটা বিশেষ মুহূর্তে আজকে আপনাদেরকে একত্রিত ডাকা হয়েছে। আমাদের সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ABRSM 1988 সাল থেকে গোটা ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে কাজ করে চলেছে। পশ্চিমবঙ্গে 1992 সাল থেকে কাজ করেছে। আমাদের সংগঠন রাষ্ট্রহিতে শিক্ষা, শিক্ষাহিতে শিক্ষক, শিক্ষকহিতে সমাজ, এই মোটোকে সামনে রেখে সংগঠনের কাজ। বর্তমানে ভারতবর্ষের প্রায় বৃহত্তম শিক্ষক সংগঠন এটা, কারণ এখন 14 লক্ষ সদস্য রয়েছে। আজকে আমার তো দুর্ভাগ্য যে এমন একটা সময় আছি, আমাদের সংগঠন মূলত বিদ্যালয় শিক্ষা, প্রাথমিক থেকে পুরো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকরা আমাদের সংগঠনে আছে। যে কারণের জন্য আমরা আজকে এসেছি সেটা হচ্ছে আমাদের যারা প্রাথমিক শিক্ষক এবং আপার প্রাইমারি শিক্ষক, তাদের মিনিমাম কোয়ালিফিকেশন শিক্ষক হওয়ার জন্য আমাদের দেশে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এবং পরবর্তী সময় 2010-এ আগস্ট মাসের 23 তারিখ NCERT-র একটি গাইডলাইন মোতাবেক আমাদের সামনে মিনিমাম কোয়ালিফিকেশন টিচারদের যেটা হওয়া দরকার, সেখানে টেট বিষয়টা যুক্ত হয়েছে। 2001 সালে প্রথম দিকে যখন ছিল তখন শিক্ষকদের 50% মার্কস, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং DLED লাগতো, কিন্তু পরবর্তীতে 2010 সাল থেকে টেট বিষয় আমাদের শিক্ষকদের, বিশেষ করে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য বাধ্যতামূলক করা হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে ভারতবর্ষের ইতিহাসে এটাই প্রথম একটি গাইডলাইন বা আইন, যাই বলি না কেন, NCERT আমাদের সামনে রেখেছেন, যেখানে 2010-এর 23 আগস্ট যেটা নোটিফিকেশন হলো গাইডলাইন হিসাবে যে শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক, কিন্তু পরবর্তীতে সেই নোটিফিকেশনের ভিত্তিতে ওই ডেটের পূর্ববর্তী যে সমস্ত শিক্ষকরা নিয়োগ হয়েছেন তাদেরকেও টেট পাস করতে হবে, এই ধরনের একটি বিষয় আমাদের সামনে এসেছে। পরবর্তীতে যারা 2010-এর পরে নিয়োগ হয়েছেন সেখানে সেই বিষয়ে টেট পাস করা জরুরি আছে, এই বিষয়ে আমাদের সংগঠনের বক্তব্য স্পষ্ট যে অবশ্যই শিক্ষকদের মিনিমাম কোয়ালিফিকেশনে টেট পাস করা জরুরি আছে। কিন্তু সেই নোটিফিকেশনের পূর্বে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছেন তাদের টেট পাস করা, এটা সত্যি হাস্যকর, লজ্জাজনক। ভারতবর্ষের ইতিহাসে এমন কোনো বিকল্প বা দ্বিতীয় কোনো নোটিফিকেশন নেই যে ডেটে নোটিফিকেশন হয়েছে তার পূর্ববর্তী যারা সেই নোটিফিকেশনের সাপেক্ষে এই নিয়মকে পালন করতে হচ্ছে। তাই আমাদের সংগঠন মনে করে যে এটা সত্যি দুঃখজনক, এটা শিক্ষককুলের কাছে কলঙ্ক এবং শিক্ষক সমাজ আজকে প্রায় গোটা দেশে প্রায় 20 লক্ষ শিক্ষক এর আওতায় পড়ছে এবং পশ্চিমবঙ্গে প্রায় 90,000-এর অধিক শিক্ষক, প্রাথমিক শিক্ষক যারা 2010-এর এই নোটিফিকেশনের পূর্বে নিয়োগ হয়েছেন, তারা এই আওতায় পড়ছে। আমরা কখন থেকে বেশি হতাশ হয়েছি, কারণ এই নোটিফিকেশনকে সাপেক্ষে আমাদের সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট 2025 সালের 1 সেপ্টেম্বর একদম ঘোষণা করে দিয়েছেন, আদেশ করেছেন যে হ্যাঁ, সমস্ত শিক্ষককেই টেট পাস করতে হবে। এবং আমাদের সংগঠন তার পরবর্তীতে আমরা
গোটা দেশ জুড়ে 15ই সেপ্টেম্বর 2025 গোটা ভারতবর্ষের সমস্ত জেলা শাসকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আমরা মেমোরেন্ডাম আকারে, স্মারকলিপি আকারে তাকে জানিয়েছিলাম। তাতেও ক্ষান্ত হয়নি আমাদের সংগঠন। আমাদের দেশের বেশিরভাগ সাংসদ, তাদের কাছে আমরা সম্পর্ক করেছি, আমাদের পশ্চিমবঙ্গেও আমরা করেছি। অনেক সাংসদের কাছে আমরা গেছি, মেমোরেন্ডাম দিয়েছি, তাদের জানিয়েছি যে তৎকালীন সময়ে যে শীত অধিবেশন, সেখানে যেন টেট বিষয়টা রাখা হয়, টেট বিষয়ে আলোচনা হয়। এবং আমাদের দাবি ছিল যে অধিবেশনে পার্লামেন্টে আইন এনে এই টেট বিষয়ের যে আইনটি রয়েছে এনসিইটি, সেটা পরিবর্তন করা হোক এবং আমাদের এই সমস্যার সমাধান করা হোক। পরবর্তীতে আমরা রাজ্যে আমাদের রাজ্য শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর, বিকাশ ভবন, আমরা অক্টোবর মাসের 16 তারিখে এবং আমাদের এখানকার প্রাথমিক বোর্ডের সভাপতিকে আমাদের সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি জমা দিয়েছিলাম। রাজ্যেরও কিছু ভূমিকা থাকে, রাজ্যকেও বলেছি সেই সময় তৎকালীন রাজ্য সরকারকে যে আপনারাও কেন্দ্রের কাছে আবেদন করুন এই বিষয়ে যেন অবশ্যই শিক্ষকদের পাশে থেকে আর পার্লামেন্টে অর্ডিন্যান্স জারি করে এই আইনের বদল করা হোক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা আমরা কয়েকজন সাংসদের মুখে দেখেছিলাম পার্লামেন্টে, তারা টেট বিষয় তুলেছিলেন, কিন্তু গত শীতকালীন অধিবেশনে এই বিষয়ে কেন্দ্র সরকার কোনো অর্ডিন্যান্সও আনেননি, সেই বিষয়ে কোনো আইনের পরিবর্তনও করেননি। পরবর্তীতে কয়েকদিন আগে আমরা সুপ্রিম কোর্টে দেখলাম এটা নিয়ে রিভিউ পিটিশন হয়েছিল। সেই রিভিউ পিটিশনের সাপেক্ষে একই কথা বলা হয়েছে যে সমস্ত শিক্ষককেই টেট পাস করতে হবে। তারপরে আমাদের আরো বড় ধাক্কা আসে পুরো ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের শিক্ষকদের কাছে। তাই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের আজকের ডেটে শুধু কলকাতা নয়, আমাদের সংগঠনের পক্ষ থেকে ভারতবর্ষে 28টি রাজ্যে রাজধানীতে এই একইভাবে প্রেস মিট হচ্ছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামী কিছু কর্মসূচি এই বিষয়ে গ্রহণ করতে চলেছি। আমাদের সংগঠন আগামী 18ই জুন, আমি আরেকবার রিপিট করছি, আগামী 18ই জুন ভারতবর্ষের শুধু কলকাতা নয় বা পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের সমস্ত জেলা থেকে জেলা শাসক দপ্তরের মাধ্যমে আমাদের শিক্ষকরা সেখানে ধর্ণা অবস্থান, বিক্ষোভ কর্মসূচি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা চাইছি যে আগামী যে বাদল অধিবেশন আছে সেই বাদল অধিবেশনে খুব দ্রুততার সাথে এই টেট বিষয়ক সমস্যা দূরীকরণের জন্য অর্ডিন্যান্স জারি করে পার্লামেন্টে খুব দ্রুত, আর আমাদের যে এনসিইটির গাইডলাইন বা যে রুলস আছে সেটা পরিবর্তন করা হোক। আমরা এটা আমাদের কেন্দ্রীয় সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী শরণাগত হব আমাদের স্মারকলিপির মধ্য দিয়ে এবং আমাদের মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকেও জানাবো। এটা আমাদের আগামী 18 তারিখ গোটা ভারতবর্ষের সমস্ত জেলা শাসকের মাধ্যমে জেলা শাসকের অফিসে আমরা স্মারকলিপি জমা করবো মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে। এটাই আমাদের আগামী কর্মসূচি। আমরা জানি যে গত কয়েকদিন আগে যখন রিভিউ পিটিশন রেজাল্ট এসেছিল তখন আমাদের কেন্দ্রীয় স্তরে আমাদের অখিল ভারতীয় যিনি সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা গীতা ভট্ট, তিনি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিলেন এবং আমাদের অখিল ভারতীয় যিনি সভাপতি অধ্যাপক নারায়ণলাল গুপ্তা, তিনিও প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল যে খুব দ্রুত, যেহেতু সুপ্রিম কোর্ট যে আইনের ভিত্তিতে রায় দিয়েছেন সেই আইনের বদল না হলে আমরা মনে করি যে আমাদের এই 20 লক্ষ শিক্ষক যাদের আজকে 55 বছর বয়স পর্যন্ত, যাদের বয়স 50 অধিক, এই বয়সে এসে তারা নতুন করে পরীক্ষায় পাশ করবে, এটা খুব কঠিন ব্যাপার। তার জন্য আমাদের সংগঠনের অবস্থান একদম স্পষ্ট। আমরা চাই যে রাইট টু এডুকেশন অ্যাক্টের সাপেক্ষে যে এনসিইটি আমাদের যে গাইডলাইন বেঁধে রেখেছে সেখানে সামান্য পরিবর্তন দরকার। টেট অবশ্যই হোক, কিন্তু 2010 পূর্ববর্তী শিক্ষকদের এর আওতা থেকে বের করা হোক, এটাই আমাদের আবেদন। তার জন্যই আমরা আগামী 18ই জুন পশ্চিমবঙ্গের সমস্ত জেলা শাসকের মাধ্যমে এবং গোটা ভারতবর্ষের সমস্ত জেলা শাসকের মাধ্যমে কেন্দ্রের কাছে আমরা শরণাপন্ন হব। এইটুকু আজকে আমাদের বেশ বক্তব্য বা সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু। 23শে আগস্ট 2010 এনসিইটি গাইডলাইন এবং তার পরবর্তীতে ওটাকে প্রয়োগ করার জন্য 11ই ফেব্রুয়ারি 2011
পুরো সেটাকে কার্যকর করার জন্য আর একটি গাইডলাইন বা নোটিফিকেশন হয়েছে তার সাপেক্ষে। একসাথে কতগুলো রাজ্য? আমাদের সমস্ত রাজ্যে, ভারতবর্ষে 28টি রাজ্যে আগামী 18 তারিখ আর আমাদের রাজ্যে এই টিচারের সংখ্যাটা আপনি বলছেন 90,000 প্লাস লক্ষাধিক আপার প্রাইমারি মিলিয়ে মিলিয়ে। মূলত প্রাইমারি, আপার প্রাইমারি আমাদের রাজ্যে সমস্যাটা খুব কম আছে, কারণ বেশিরভাগ শিক্ষক আমরা যখন আমাদের রাজ্যে নিয়োগ হয়েছিল তখন কোথাও আপার প্রাইমারি বলে কোনো পোস্ট ছিল না, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এটা থাকার জন্য এখানকার সরকার ইতিমধ্যে সেটা অনেকটা সমস্যার সমাধান করেছেন। আপার প্রাইমারি সামান্য কিছু থাকতে পারে, কিন্তু সেই সংখ্যাটা খুব বেশি নয়। মূলত প্রাইমারি 90% প্রাইমারি শিক্ষকদের সমস্যা। 2010টা মানে থ্রেশহোল্ড লিমিট কেন করেছেন আর একবার যদি কি বলেন, মানে 2010-এর আগে যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে যদি লাগু না হয়, তারপরে যারা তারা একটা নিয়ম যখন চালু হলো, সেই নিয়ম চালু হওয়ার তার পর থেকে হওয়ার কথা কার্যক্রম, কিন্তু এটাই এরকম ভারতবর্ষের কোনো নিয়ম নেই বা কোনো এরকম কোনো আপনি গাইডলাইন বলুন বা নোটিফিকেশন এরকম কোনো হয়নি ইতিহাসে। মানে আমাদের ভারতবর্ষে একটাও দেখাতে পারবেন না এই টেট বিষয় ছাড়া, যেটা 2010-এর 23শে আগস্ট চালু হলো, গাইডলাইন হলো, কিন্তু ওভারঅল মানে জেনারেল ভাবে বলা হচ্ছে সবাইকে টেট পাস করতে হবে। তাতে করে 2010-এর আগে যে শিক্ষক তারাও পড়ে যাচ্ছেন, তারাও, এবং সেই সংখ্যাটা কম নয়, গোটা দেশে প্রায় 20 লক্ষ। তাদের জীবন জীবিকা, তাদের সুরক্ষা, একটা বয়স্ক মানুষ তিনি তার চাকরি হারাতে চলেছেন, এবং এমন ভাবে বলা হয়েছে এখানে যে তারা যদি না পাস করেন তার প্রমোশন বন্ধ হবে, এমনকি 2 বছর, এটা 2028 সালের মধ্যে যদি আমরা করতে সম্পূর্ণ না করা হয় তাদের চাকরি পর্যন্ত চলে যাবে। এটা দুর্ভাগ্যজনক। 20 লক্ষের মধ্যে পশ্চিমবঙ্গের সংখ্যা প্রায় লক্ষাধিক লোক, 1 লক্ষের কাছাকাছি, 90,000 প্লাস সংখ্যা। আচ্ছা, বলছি বিভিন্ন শিক্ষক সংগঠন যে আছে আরো, তাদের একটা অভিযোগ আছে যে নির্বাচনের আগে যখন শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এসেছিলেন, তো উনি নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাজ্যে যদি ক্ষমতায় আসে তাহলে বিষয়টি ভেবে দেখুন। তো শিক্ষকদের যেটা অভিযোগ যে এই রায়টা মানে এই রিভিউ পিটিশন যবে হয়েছে তারপর থেকে রাজ্য বা কেন্দ্র সরকার এই বিষয়ে একটা বাক্য ব্যয় করে। এই বিষয়ে আপনার কি মত? এই বিষয়ে আমরা শুধুমাত্র প্রধানমন্ত্রীর দপ্তর বা সাংসদ সম্পর্কেই করিনি। সেই সময় আমাদের মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের সংগঠন থেকে দিল্লিতে একাধিকবার বসা হয়েছে, এনসিটি চেয়ারম্যানের সাথে দেখা করা হয়েছে। অ্যাকচুয়াল টেকনিক্যাল কিছু সমস্যা আছে, তার জন্য এটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা এটা সমাধান করব। এটা আমাদেরকেও আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের যে টেকনিক্যাল সমস্যা, লাইনে কিছু পরিবর্তন, একটা দুটো শব্দ লাইন বন্ধ চেঞ্জ করলে এটা করা সম্ভব, কিন্তু এখনো করেনি। সেটা আমলাতান্ত্রিক জটিলতাই হোক বা সরকার এখন কতদিনে করবে সেটা আমাদের কাছে সঠিক নেই, কিন্তু সরকার এটা শিক্ষামন্ত্রী বলেছেন, কলকাতাতেও বলেছেন, বা আমাদের যখন এবিআরএসএম এর পক্ষ থেকে সার্বজনীন তখনও আভ্যন্তরীণ ভাবে সেটা জানিয়েছে। কিন্তু সেটা আদতে এনসিইটি তো নিজে চাইলে পারবে কিনা সন্দেহ আছে। তাই জন্য আমরা চাইছি পার্লামেন্টের মাধ্যমে, পার্লামেন্টের আইনসভায়, সেটা যেহেতু এটা এনসিইআরটি মূলত রাইট টু এডুকেশন অ্যাক্টের সাপেক্ষে হয়েছিল, তাই সামান্যতম ওখানে আইনের বদল হলে এটা খুব সহজে সমাধান হবে। যেহেতু কেন্দ্রে যে সরকার আছে তারা চাইলে এটা করতে পারে। সেই দাবিটাই আপনারা করবেন? আমাদের একই দাবি, আমরা কেন্দ্র সরকার কাছে সেটাই চাইছি যে আগামী বাদল অধিবেশনে এটা করা হোক। নোটিফিকেশনটা করেছে এনসিইআরটি নাকি এনসিটি আর আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষক সংগঠনের ইস্যুটাও তো একই, মানে আপনারা যেটা বলছেন যে আইন সংশোধন, ওনারাও বলছেন অর্ডিন্যান্স আনা হোক বা আইন সংশোধন। আপনারা আন্দোলনটা কি ঐক্যবদ্ধভাবে করতে চান না আপনারা সেপারেটলি ভাবে যেমন? না, আমরা আমাদের নিজস্ব আন্দোলন, বাকিদের সাথে বক্তব্য একই থাকতে পারে। আমাদের যেহেতু সংগঠন গোটা দেশের সংগঠন, একইভাবে একই দিনে, যেমন আজকে একই দিনে গোটা ভারতবর্ষে সাংবাদিক সম্মেলন চলছে, এবং আগামী 18 তারিখ আমরা একই দিনে পুরো দেশের সমস্ত জেলা শাসকের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কাছে আমরা আমাদের স্মারকলিপি, আমাদের বক্তব্য তুলে ধরবো যে বাদল অধিবেশনে এটা পরিবর্তন করা হবে। আচ্ছা, আপনি প্রেস কনফারেন্সে শুরুতে বললেন যে এটা দুঃখজনক, তো
এবং হাস্যকর। এটা কি সুপ্রিম কোর্টের রায়টা কি বললেন যে না, সুপ্রিম কোর্টের রায়কে বলিনি, সুপ্রিম কোর্টের রায়কে আমরা বলছি না, এই ঘটনাটাকে বলছি, যে ঘটনাটা ঘটেছে। বিষয়টা হচ্ছে যে যখন আরো আগে যারা 10 সালের আগে যারা নিযুক্ত হয়েছিলেন, তো সব তো আইন মোতাবেকই হয়েছিলেন, সমস্ত কিছুই আইন মেনেই নিয়োগ হয়েছিল। সেই অনুযায়ী প্রত্যেকটা রাজ্য সরকার একটা নির্দিষ্ট নিয়ম ছিল কিভাবে নিয়োগ হবে, তো সেই নিয়ম অনুযায়ী তারা নিযুক্ত হয়েছিলেন। সেখানে তো টেটের বিষয়টা ছিল না, টেটের বিষয়টা এলো পরবর্তী সময়। স্বাভাবিকভাবে তাদের টেনশনের মধ্যে এটা রয়েছে যে তারা তো সারা জীবনটাই দিয়েছেন, এবং সেই সময়টাতে যদি তাদের এই অসুবিধা হয়, সমস্ত কিছুই তাদের যদি মেনে নেওয়া হয়, তাহলে একটা সমস্যা হবে। যেটা হচ্ছে যে ভাবে নিযুক্ত হয়েছিলেন তাতে তাদের কিছু দোষ ছিল না, তারা তো ঠিকভাবেই ছিলেন, এবং তাদের কাজের ক্ষেত্রেও এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই যে তারা কাজে গাফিলতি করছেন বা তাদের কোনো সমস্যা হচ্ছে, তাদেরকে আরেকবার পরীক্ষা দিতে হবে। যখন যেমন হয়েছে, যখন বিএড করতে বলেছে, ডিএলএড করতে বলেছে, তারা সব করেছেন। কিন্তু এই ক্ষেত্রে তাদের কিন্তু একটা বিরাট একটা সমস্যা। বিশেষ আমরা তো বলছি না যে ওই আইনটা টোটালি পরিবর্তন হয়ে যাক, যেটা বলেছেন নির্দেশ যেটা দিয়েছেন সুপ্রিম কোর্ট। আমরা বলছি যারা ওই সময়ের জন্য তারা এলিজিবল ছিলেন না, যারা ওইটা তাদের নিয়োগের সময় যেটা তাদের শর্ত ছিল না, সে তাদেরকে এখান থেকে বাদ দেওয়া হোক, আর বাকিদের যেভাবে নিয়ম করবেন করুন, সেভাবে পরীক্ষা হোক। এটাই আমাদের মূল বিষয়। আরেকটা কথা বলছি, এটা 2025 মহারাষ্ট্রে বোধহয় কোনো একটা কেসের পারপাসে সুপ্রিম কোর্ট এটা বলেছিল। মহারাষ্ট্রের কোনো একটা কেস, সেটা সাপেক্ষে। হ্যাঁ, সেটা সাপেক্ষে। তো ওই আইনি জটিলতা তখন হয়েছিল, যে কারণে এটা হলো। আসলে মহামান্য সুপ্রিম কোর্টের কিছু করার নেই, কারণ গাইডলাইনটাই ওইভাবে করা আছে। ঠিক হয় না, তার মানে গাইডলাইনেই ভুল ছিল। গাইডলাইন মানে ডিফেন্ড করা ঠিক হয় না। এনসিটি যদি বলতেন যে এই সময় থেকে আমাদের এটা শুরু হয়েছে, এটা বলে দিলে সুপ্রিম মানে কোর্ট ইউপিএ 2 এর সময় মেন ভুলটা হয়েছে আসলে বলছে। না, এটা অবশ্যই শুরু হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে এতদিন সময় চলে গেল, চাইলে এটা পরিবর্তন হতে পারত। শুরু হয়েছিল 2010 সালে, তখন কোন গভর্নমেন্ট ছিল আমরা জানি। টেকনিক্যাল ভুলটা কি, গ্রামাটিক্যাল ভুল বলুন, বাক্যগত ভুল বলুন, সেটা সেই সময় হয়েছে। ভাষাগত ভুল বলুন। ঠিক আছে, ওঠো না যাও, একটু ভিজুয়াল সাধারণ সম্পাদক। আচ্ছা, বলছি কি যে আমরা কিছু জানি না ওইপিআরএস এর এই সম্পর্কে আমি বলছি, এই কেকের বাইরে আপনাদের অ্যাক্টিভিটি নিয়ে যদি আমাদের একটু বলেন তাহলে সুবিধা হয়। মানে আপনারা আর কি কাজ করাবো না। ঠিক ঠিক ঠিক। আমাদের সংগঠনের নাম দেখুন, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। নামের মধ্যেই সংগঠনের পরিচয় আছে। অখিল ভারতীয়, গোটা দেশে এই সংগঠনের কাজ রয়েছে। পশ্চিমবঙ্গে আজকের দিনে সমস্ত সার্কেল পর্যন্ত আমাদের সংগঠন আছে। আজকের দিন না, জাস্ট 2025-এও আমাদের 10,000 সদস্য ছিল এই রাজ্যে। আজকে আমরা ধীরে ধীরে ভারতবর্ষের ধরুন সমস্ত রাজ্যে এই সংগঠন আছে। আমি বলেছি 1988 সালে সংগঠন শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে 92 সাল থেকে কাজ করছে। রাষ্ট্রীয় শব্দের মধ্যে আমাদের সংগঠনের আইডিওলজি আছে। অখিল ভারতীয় হচ্ছে আমাদের সংগঠনের ব্যাপকতা। রাষ্ট্রীয় মানে ভারতবর্ষে যে সাংস্কৃতিক রাষ্ট্রীয়তা বিষয়টা আছে, যে আমরা মনে করি ভারতবর্ষ এক রাষ্ট্র, এক সংস্কৃতি, এক মানে আমাদের যে এক দেশ, পুরো একই সংস্কৃতির বন্ধনে আছে। তাই ভারতের যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল, যে সাংস্কৃতিক আধারে ছিল, সেটা নতুন করে অনেক পরিবর্তন হয়েছে অনেক ক্ষেত্রে। সেটা ধরুন আজকে আমরা সিলেবাসের মধ্যে আকাশকে আসমান বলছি, কোথাও রামকে রহিম বলছি, এই যে পাঠ্যসূচির মধ্যে আছে। ভাষাগত অনেক পরিবর্তন আছে, রাষ্ট্রগত জায়গা থেকে অনেক বিদেশি শব্দ ঢুকে যাচ্ছে। আমাদের ছোটবেলায় আমরা আকাশই জানতাম, কিন্তু আমরা আসমান যাচ্ছি। কোথাও কোথাও বাবাকে আব্বা বলা হচ্ছে। আজকে আমরা যাকে বিদ্যার দেবী সরস্বতী বলি, সেই পুজোটাও বন্ধ হয়ে যাচ্ছে। তো রাষ্ট্রীয়তার দিক থেকে ভারতবর্ষ যে একটা রাষ্ট্র, তার যে প্রাচীনত্ব ছিল, পরম্পরা ছিল, সেটা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কোথাও যেন একটা বাধা প্রাপ্ত হচ্ছে। তাই আমাদের সংগঠন রাষ্ট্রীয়তাকে বিশ্বাস করে, এটা দ্বিতীয় আইডিওলজির জায়গা। তৃতীয়ত দেখুন, শিক্ষক শব্দ নেই, শৈক্ষিক আছে। আমরা শুধু শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের আমরা ছাড়া বাকি বেশিরভাগ সংগঠনেরই মূল দাবি হচ্ছে শিক্ষক হিতে শিক্ষক। শিক্ষক সংগঠনটা তৈরি হয়েছে
শিক্ষকদের পেশাগত দাবি দাওয়া পূরণের জন্য। সে ডিএ বলুন, পেনশন বলুন, পে কমিশন বলুন, বাকি ট্রান্সফার শিক্ষকদের পেশাগত দাবি। কিন্তু আমাদের সংগঠন শিক্ষকদের পেশাগত দাবি পূরণের বাইরেও পুরো শিক্ষা ব্যবস্থার কথা বলে, তাই শৈক্ষিক শব্দ আছে। এবং আমাদের উপরে যে মোটোটা আছে শিক্ষা হিতে শিক্ষক, এটার সাথে শৈক্ষিক শব্দটা মেলে। শিক্ষা হিতে শিক্ষক মানে আমরা যদি শিক্ষকরা শিক্ষার হিতে কাজ করি, তাহলে পরের শব্দটা আরো খুব ভয়ানক। দেখুন, শিক্ষক হিতে সমাজ। আমরা প্রত্যেকে জানি যে শিক্ষা ব্যবস্থাটা সমাজেরই অংশ ছিল ভারতবর্ষে, গুরুকুল ব্যবস্থা বাকি সমাজের বাইরে নয়। আমরা রবীন্দ্রনাথের সদস্য সমাজ যদি পড়ি তাহলে দেখবেন রবীন্দ্রনাথ উল্লেখ করছে আমাদের গ্রামে জলকষ্ট হচ্ছে, এখানকার স্বাস্থ্য, শিক্ষা, গ্রাম সমাজ নিজেদের হাতে রাখতে। কিন্তু আজকে শিক্ষকরা প্রথাগত জায়গা থেকে নিজেদের হাতে রাখতে পারি না। আমাদের শিক্ষা ব্যবস্থা কোথাও যেন অন্যদের হাতে চলে গেছে। আমরা আর কেন্দ্রীয় চরিত্র ভূমিকাতে নেই। শিক্ষক সিলেবাস বানানোর ক্ষেত্রেও বলেন সমস্ত জায়গায় রাজনীতি প্রবেশ করেছে, সে ভোট ব্যাংকের জন্য হোক, যাই যে দিক থেকে হোক। তাই শিক্ষা হিতে শিক্ষকদের যে রোল, সেটা কিন্তু অনেকটা আমরা পিছিয়ে গেছি। তাই আমাদের সংগঠন যেমন রাষ্ট্র কল্যাণে শিক্ষার প্রয়োজন, শিক্ষা কল্যাণের জন্য শিক্ষকরাই মূল ভূমিকা নেবে। সেটা আপনি পরিকাঠামো বলুন, সিলেবাস বলুন, পঠন পাঠন বলুন, সবকিছুতে যদি আমরা করে থাকি, তাহলে যে জন্য বাকি সংগঠনগুলো তৈরি হয়েছে। বাকি সংগঠন কেন তৈরি হয়েছে? যে আমাদের দাবি পূরণ করবে। কে করবে? সরকার করবে। আমরা মনে করি সমাজ করবে। আমরা যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঠিক করতে পারি, তাহলে সমাজ সরকারকে বাধ্য করবে যে শিক্ষকদের বেতন, শিক্ষকদের পেনশন, শিক্ষকদের এত যন্ত্রণা দিও না, শিক্ষকদের সম্মান সুরক্ষা সব থাকবে। এটা আমরা কোথাও যেন পিছিয়ে গেছি। আমাদের সংগঠনের মোটো এবং আমাদের যে মূল নামের মধ্যে এটা মহাসংঘ, সংগঠন যেমন হয়, সমিতি যেমন হয়, তো আমাদের সংগঠন এটা। আমাদের সংগঠনের 3টি স্থায়ী, এটা কথা নয় আমরা কিভাবে করবো এটা। আমাদের 3টে কার্যক্রম আছে সারা বছর, স্থায়ী কার্যক্রম। আমাদের কর্তব্যবোধ দিবস পালন হয় 12ই জানুয়ারি, বিবেকানন্দ থেকে জন্মতিথি থেকে নেতাজি জন্মতিথি 23শে জানুয়ারি। সময়কালের মধ্যে আমরা শিক্ষকরা আমাদের নির্দিষ্ট ইউনিটে, এমনকি স্কুল স্তর পর্যন্ত শিক্ষকরা কর্তব্যবোধ দিবস পালন করি। কেন কর্তব্য? তা আমরা শুধু অধিকারের জন্য নয়, আমরা শিক্ষকরা নিজেদের কর্তব্য পালন করবো। সঠিক সময় স্কুলে যাও, পঠন পাঠন করো, অভিভাবক সম্পর্ক করো, এইটা একটা আমাদের আছে স্থায়ী। একইভাবে গুরু বন্ধন কার্যক্রম হয়। গুরু পূর্ণিমা তিথিতে আমরা যে একটা সময় গুরু ছিলাম, গুরু থেকে আচার্য হতে হতে আজকে আমরা শিক্ষক মাস্টারে পরিণত হয়ে গেছি, সমাজের শ্রেণী শত্রুতে হয়ে গেছি। শিক্ষকদেরকে অন্যভাবে তাকানো হয়, শিক্ষক চাকরি বিক্রি করে, শিক্ষক এই শিক্ষক ওই, নানা রকম চলছে। তো আমরা মনে করি গুরু আবার নতুন ভাবে শিক্ষকরা ভারতবর্ষের সেই অবস্থানে আসুক, তার জন্য গুরুকে বন্ধন করো। তাই আমরা এটা কার্যক্রম। একইভাবে বর্ষ প্রতিপদ, ভারতবর্ষের যে আজকে কলিযুগ যুগ ব্যবস্থা, ভারতবর্ষের যে প্রাচীনত্ব, আমাদের যে ক্যালেন্ডার, আজকে ইংরেজি ক্যালেন্ডারে চলছে, কিন্তু ভারতের যে নিজস্ব ক্যালেন্ডার আছে, আজকের দিনে আমরা হয়তো ইংরেজি ক্যালেন্ডার মেনে চলি, কিন্তু পঞ্জিকা মেনে আমাদের বাড়ির কাজকর্মগুলো করি, পুজো আর্চা, জন্মতিথি যাই বলি, বিয়ে যাই করি। এই যে ভারতবর্ষের যে পরম ইতিহাস আছে, পরম্পরা আছে, ঐতিহ্য আছে, সেটাকে জানান দেওয়ার জন্য শিক্ষক ছাত্রদের মধ্যে আর আমরা ওই বর্ষ প্রতিপদ কার্যক্রম করি। এবং 3টে স্থায়ী কার্যক্রম। এছাড়াও আমাদের সারা বছর সেবা কাজ হয়, প্রচুর আমরা বৃক্ষরোপণ, আমাদের যেমন অরণ্য ষষ্ঠীতে বৃক্ষরোপণ হয় নির্দিষ্ট গ্রামগঞ্জে, বন্যা থেকে শুরু করে, ত্রাণ থেকে শুরু করে বিভিন্ন রকম আমাদের সেবা কাজ, ছাত্রছাত্রীদের জন্য কাজ। একইভাবে সংগঠনে আন্দোলন, শিক্ষকদের জন্য দাবি দাওয়া পূরণ, ডেপুটেশন, কথা বলা সরকারের সাথে, সেগুলোও থাকে। একইভাবে সংখ্যা এই মুহূর্তে আমাদের আছে এখন এই মুহূর্তে প্রায় 40,000 হয়ে গেছে। এবছর লক্ষাধিক সদস্য হবে পশ্চিমবঙ্গে, আমাদের কাছে খবর আছে। যা যে হারে চলছে, পুরো জুন মাস ধরে আমাদের সংগঠনের সদস্যরা চলছে, এই জুন মাস ধরে আপনারা সদস্যরা চলবে। পালা বদলের পর কত বাড়বে? পালা বদলের পর কত বাড়লো এটা এখন বলা যায় না, কারণ আমাদের সদস্যতা ফর্ম লক্ষাধিক ছাপানো হয়েছে। 1 লক্ষের উপরে ছেপে জেলাতে সব বিভিন্ন স্কুলে ডিস্ট্রিবিউশন হয়েছে। ওটা উঠে আসলে বোঝা যাবে। আপনি এখন যদি বলেন তাহলে বাড়লো, প্রায় 30-40 হাজার হয়তো হাতে চলে এসেছে, কিন্তু পুরোটা যখন আসবে জুন মাসের শেষে, 40,000 কোন সময়টা হয়েছে? এই তার 7-8 দিনে, মানে এখন তো প্রসেসিং এ আছে। আমাদের membership এই সময় হয়। 10,000 কত আগে ছিল? 10,000 গত বছরে। আমাদের বছরে একটা নির্দিষ্ট সময়ে সদস্য হয়। এটা কিন্তু বাকি সংগঠনের মতো সারা বছর ধরে আমাদের সদস্য হয় না। আমাদের মূলত এপ্রিল মে এই সময়টা আমরা মেম্বারশিপ করি। এবার ইলেকশনের কারণে আমরা মেম্বারশিপ 1 মাস পিছিয়ে গেছি। মে জুন এই 2 মাস ধরে আমাদের সদস্যতা হবে। জুনের শেষে আমরা বলতে পারবো কত মেম্বার হয়েছে। এবারে আপনার মধ্যে লক্ষাধিক
লক্ষাধিক সদস্য। আপনাদের মেম্বারশিপের ক্ষেত্রে কি তৃণমূলকে নিয়ে বা না নিয়ে এরকম কোনো স্ট্যান্ড আছে? অবশ্যই আছে। আমরা মূলত যারা বিগত দিনের শাসক দল বলুন বা পূর্বতন যারা লিড দিয়েছেন বিভিন্ন সংগঠনে, তাদের আমরা তালিকা বানিয়েছি জেলায় জেলায়, তাদেরকে আমরা আপাতত সদস্য দিচ্ছি না। মূলত যারা সাধারণ সদস্য, সাধারণ হতে পারে অন্য সংগঠনে, তাদেরকে আমরা দিচ্ছি ওখানে লিডারদের দেবেন না। না। রাজনীতির সাথে যারা সরাসরি যুক্ত তাদেরকে পাবে। বলছি দীপক বর্মন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন তিনি কালকে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে শিক্ষা মানে পড়ুয়াদের যে পড়াশুনো করলে চাকরি পাওয়া যাবে এই বিশ্বাসটা চলে গেছে, এই বিশ্বাসটাকে ফিরিয়ে আনতে হবে। মাস্টারমশাইরা পড়ুয়াদের ভালো চায়, এই বিশ্বাসটাও চলে গেছে। তো এই ব্যাপারে আপনাদের কি মনে হয়, মানে ওনার মূল্যায়ন সঠিক এবং এটা ফিরিয়ে আনতে গেলে পরে শিক্ষকদের কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? আর একটা হচ্ছে সিলেবাস, এটা আপনি ইঙ্গিত করলেন একটু আগে, সিলেবাসের পরিবর্তনের জন্য কি কি সুপারিশ আপনারা করবেন? এনইপি 2020 যেটা হয়েছে, আমরা চাই খুব দ্রুত জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গে লাগু হোক। যেমন অলরেডি পিএমসি স্কুলের ব্যবস্থা চলে এসেছে, কিছু নিষ্ঠা এরকম বিভিন্ন বিদ্যাঞ্জলি বিভিন্ন প্রকল্প ঢুকেছে। সিলেবাসের ব্যাপক পরিবর্তন দরকার পশ্চিমবঙ্গে। সিলেবাসে ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে বিগত জায়গায় আমরা দেখেছি দলগত রাজনীতি প্রবেশ করেছিল। 30% ভোট ব্যাংককে সামনে রেখে সিলেবাসের মধ্যে যে অপশব্দ, যেগুলো শব্দগুলো আমরা জানতাম না এতদিন, সেগুলোকে ঢোকানো হয়েছে। আপনি যদি গণিত অঙ্ক করতে যান, সেখানে দেখবেন 3টে রেশিও অনুপাতের অঙ্কে 3 রকম নাম রাখা হচ্ছে সন্তুষ্ট করার জন্য। এই যে জিনিসগুলো, সেগুলো পরিবর্তন দরকার সিলেবাসে। এবং ইতিহাসের মধ্যে অনেক কিছু জিনিসকে অনেক বড়, অনেককে নায়ক বানানো হয়েছে, অনেককে খুব ছোট করে পড়ানো হচ্ছে ইতিহাস। এবং আমাদের যারা মনীষী, আজকে বঙ্কিমচন্দ্র, বঙ্কিম সাহিত্য, আজকে রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, তাদের ইতিহাসকে পড়তে দেওয়া হয়। তো এই যে জায়গাগুলো, সেগুলো পরিবর্তন দরকার ধীরে ধীরে আমরা মনে করি সিলেবাসের মধ্যে। একইভাবে বিজ্ঞান শিক্ষা থেকেও তাই, যারা সত্যি সত্যি ভারতীয় বিজ্ঞানী, আর্যভট্টের নাম অনেকেই জানে না, যারা বরাহমির থেকে শুরু করে বড় বড় বিখ্যাত বিজ্ঞানী, আর তাদের নাম আমাদের ছাত্ররা জানে না। তো এটা দুর্ভাগ্যজনক। এই জন্য সিলেবাসের ব্যাপক পরিবর্তন হওয়া দরকার। আর আপনারা যে জন্য মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, সেটা তো ঠিকই। পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত যে শিক্ষা ব্যবস্থা, হাজার হাজার কোটি কোটি টাকা শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বদলি থেকে দুর্নীতি হয়েছে। আজকে স্কুলগুলো 8000 স্কুল বন্ধ হয়ে গেছে। আজকে 2500-3000 স্কুল একজন ছাত্র নেই, প্রচুর পোস্ট ফাঁকা আছে। তার জন্য পশ্চিমবঙ্গের পুরো শিক্ষা ব্যবস্থা সিলেবাস থেকে শুরু করে পঠন পাঠন, শিক্ষক নিয়োগ, বদলি, একটা ভারসাম্য দরকার। তার জন্য ছাত্র শিক্ষক সবাইকে একসাথে আবার বিদ্যালয়ে যেতে হবে, এটা উনি বলেছেন। তো আমরা এটা সাধুবাদ জানাই নতুন শিক্ষামন্ত্রীকে, যে ওনার উদ্যোগ বা ওনারা যেটা ভাবছেন আগামী দিনে সিলেবাস পরিবর্তন, জাতীয় শিক্ষানীতি প্রয়োগের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে একটা ব্যাপক শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আসবে। অবশ্যই থাকবে। এনইপির মাধ্যমে এখানে যে স্ট্রাকচার আছে 5+3+3+4, সেটা খুব দ্রুত হোক। এই যে স্ট্রাকচারটা 10+2 ছিল, সেটা হাইলাইটস এখন এনইপি এখন সরকার শুরু করবে, অন্যান্য রাজ্যে যেভাবে হয়েছে। তার জন্য টাস্ক ফোর্স বানানো দরকার আছে। সরকার হয়তো বসবেন, বানাবেন, স্ট্রাকচারাল পরিবর্তন করবেন। এনইপি তো একটা বড় বিষয়। সেখানে শিক্ষকদের যেমন প্রশিক্ষণের কিছু বিষয় গাইডলাইনে বলা আছে, স্ট্রাকচারের পুরো পরিবর্তন হয়ে যাবে। আজকে যে 10+2 ছিল, সেটা 5+3+3+4 হয়ে যাবে। আজকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক একটা হয়ে যাবে, পুরোটা 9 থেকে 12 একটা হবে। এটা শুধুমাত্র সিলেবাস নয়, পুরো আপনার শিক্ষার পরিকাঠামো থেকে শুরু করে গঠন। আজকে প্রাথমিক ক্ষেত্রে যে 4, অর্থাৎ অঙ্গনারী, প্রি প্রাইমারি যে 3 বছর থেকে শুরু করে ক্লাস 2 পর্যন্ত পুরো 5 বছর, এটাকে ফাউন্ডেশন কোর্সে আসবে। এইভাবে পুরো স্ট্রাকচারাল পরিবর্তন হবে। পাস ফেলের বিষয়টা দেখুন, 2005-এ এনসিএফ যখন হয়েছিল, তখন গোটা ভারতবর্ষ পাস ফেল ব্যাপারটাকে সামেটিভ আর ফরমেটিভ, এই জায়গা থেকে কোনো ছাত্র ফেল করবে কেন, এটা নিয়ে সন্দেহ আছে। পাস ফেলটাকে খুব সহজভাবে বলা হয়। আমরা এক কথায় বলতে পারি, পাস ফেল ফিরে আসুক, মানে সব ছাত্রই তো পাস করবে, যদি আমরা শিক্ষকরা ফরমেটিভ সামেটিভ ঠিকঠাক ভাবে হয়, ভারমুক্ত শিক্ষণ হয়। পাস আর ফেলের মধ্যে কোনো পার্থক্য থাকার কথা নয়। থাকবে কি থাকবে না, এই ব্যাপারটা এইভাবে বলা যায়। সরকার কি ডিসিশন নেবে, এটা সরকার বলতে পারবে।
মন্ত্রী বিকাশ বাবু এলেন দপ্তর দিয়ে দিলেন। এবার আপনারা সংগঠনগতভাবে মন্ত্রীর কাছে সরকারের কাছে কিছু আবেদন রাখবেন, আপনারা কি বক্তব্য? আমরা গতকাল ইতিমধ্যে রেখেছি আমাদের তরফ থেকে সংগঠনগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কদিন আগে 1 জুন আমরা দেখা করেছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন রকম বিষয় আমরা জানিয়েছি। খুব দ্রুত এনইপি 2020 যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট তার জন্য টাস্ক ফোর্স গঠন করা, সিলেবাস পরিবর্তন করা, সিলেবাস কমিটি গঠন করা, এই যে সমস্ত স্কুলে ম্যানেজিং কমিটি, কলেজগুলোর গভর্নিং বডি এগুলো খুব দ্রুত হোক, সেগুলোতে এখন অ্যাডমিনিস্ট্রেটর চলছে। একইভাবে বোর্ড কাউন্সিল মাধ্যমিক সামনে পরীক্ষা আছে সেগুলো গঠন হোক এবং ব্যাপক পরিবর্তন হোক। আজকে যে দুর্নীতি, আজকে শিক্ষক বেতন, ডিএ, পে কমিশন, 7ম পে কমিশনের আমাদের দাবি সেটারও পূরণ হবে, সেটা অলরেডি সরকার ঘোষণা করেছে। সেটা হচ্ছে যে এই যে 31শে আগস্টের মধ্যে যারা এই 26,000 যে চাকরি হারা তাদের একটা তো সুপ্রিম কোর্ট বলেছে তার মধ্যে করে শেষ করতে হবে। তো এবার কমিশনে তো কেউ নেই মাথাতে, এই মুহূর্তে পর্ষদেও মাথা নেই। তো এইটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে যে এইটা কি হবে? মানে স্কুলগুলো তো আবার একটা সংকটের মুখে পড়বে যদি সময় শেষ না হয় বা এই জায়গাটা। আমাদের মনে হয় সরকার খুব দ্রুত, এটা তো সরকার বলতে পারবে, রাজ্য সরকার, এটা দেখুন এক তো হচ্ছে এই ডেটটা আরো বাড়তে পারে যেহেতু মাঝখানে ইলেকশন ছিল। আমাদের যেটা মনে হয় আগস্ট মাস কম সময়, ইমিডিয়েট এসএসসি চেয়ারম্যান এবং বোর্ডের প্রেসিডেন্ট যদি বসে যায়, ওই যে প্রক্রিয়াটা বন্ধ আছে সেটা দ্রুত চালু হয়ে যেতে পারে যদি সরকার খুব দ্রুততার সাথে করেন। এটাই করার কথা। তাতে করে যদি এই সময়ের মধ্যে না হয় তাহলে সরকার সুপ্রিম কোর্টে আবেদন করলে বেড়ে যেতে পারে আরো 1-2 মাস। এটা সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু আমাদের এটা মনে হচ্ছে এইভাবেই হতে পারে। আপনাদের তো আইসিডি চলছে, প্রধান শিক্ষক নিয়োগের জন্য ব্যবস্থা করা দরকার। আপনার মনে হয় আন্দোলনের সাথে যদি ইংরেজি থাকে অবশ্যই। যেমন ধরুন আপনাদের কাছে এই খবরটা আছে কিনা, আইসিটি টিচার আছে আমাদের স্কুলে, তাদের 4র্থ ফেজ পর্যন্ত সরকার তাদের বেতন একটা স্থায়ী একটা জায়গা করেছে, কিন্তু পে কমিশন বেতন তাদের কাঠামো দেয়নি, কিন্তু তারা বেতন সম্মানজনক জায়গা রেখেছে। কিন্তু তার পরের 2টো ফেজের শিক্ষকদের, যেমন একটা ফেজ আগামী ডিসেম্বরের মধ্যে ওয়েবেলের সাথে তাদের চুক্তি বন্ধ, প্রায় 2,500-3,000 শিক্ষকের যাবে। এটা আমরা বলেছি সরকারকে, জানি আমাদের আইসিটি শিক্ষকদের তাদের রেগুলার করা হোক বা তাদের বাকি ফেজগুলোর মতো তাদেরকেও ব্যবস্থা করা হোক। এর মধ্যে কম্পিউটার টিচার না, কম্পিউটার এরকম প্রায় 1,000-5,000 আছে, এরকম আছে, ছোট ছোট অনেক বিষয় আছে। 500 শিক্ষকরা তো 60 বছর পর্যন্ত থাকবে, কিন্তু এরা চুক্তি ভিত্তিক আছে, ওয়েবেলে আছে। এটার বিষয়ে সরকারের নজরে আনা হচ্ছে, সরকার ডিসিশন নেবে। এটা 2005-এ নিয়োগ হয়েছে। না না 21-এ যারা হয়তো 5 বছরে শেষ হয়ে যাবে ডিসেম্বরে। সম্মানিত বাড়বে না, আমরা চাইবো যে একবারে মিনিমাম এবং আমাদের আরেকটা দাবি হচ্ছে ধরুন আজকে যে এসএসসি খুব রেগুলারাইজ হোক, রিজিওনালাইজ হোক। এই যে স্টেট লেভেল যেটা হচ্ছে সেটা ভেঙে ভেঙে রাজ্যের বিভিন্ন আগে ছিল সেটা যেমন হোক এবং স্বচ্ছভাবে নিয়োগ হোক। ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, উনি মাঝখানে বলেছিলেন যে এবার ইন্টারভিউর নাম্বার কমবে স্বচ্ছতা আনার জন্য। এটার জন্য আমরা সাধুবাদ জানাই যে স্বচ্ছতা আসুক নিয়োগে। এখন ইন্টারভিউতে 10 নাম্বারই আছে। এটা কমানোর কথা ভাবছেন, এখনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি, কিন্তু বলেছেন মাঝখানে। রিজিওনাল হওয়াটা কি আপনারা এখন মানে সাপোর্ট করছি। রিজিওনাল হওয়াটা রিজিওনাল হোক আমরা চাই। মানে আপনি যেরকম ছিল বাবা মা। বলছি কেজি থেকে ক্লাস 4, কেজি থেকে ক্লাস 12 পড়ে যাচ্ছে, আমরা তাদেরকে কাছে আসার জন্য আবেদন করছি বারবার। কিন্ডারগার্টেন থেকে ক্লাস 12 এখানে যোগ শিক্ষাকে বাধ্যতামূলক করতে চেয়ে একটা কারিকুলাম ডিজাইন করা হয়েছে। তারা করেছেন মানে ওটা অল ইন্ডিয়া বেসিসে একটা করা হচ্ছে যে বাধ্যতামূলক করা, কেজি থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত। তো এই বিষয়ে আপনারা কিছু অবগত আছেন? যদি থাকেন তাহলে জানা নাই কারা করেছেন সেটাও জানি না। যোগ অবশ্যই আসা উচিত। এখন সিলেবাসে সরকার কিভাবে আমি জানি না। সংস্কৃত যেমন ত্রিভাষা সূত্র, আর একটা বিষয় বলি, আজকে জাতীয় শিক্ষানীতির ত্রিভাষা সূত্র যেটা 3টি ভাষা, সেটা যেমন সংস্কৃতটাকে বাধ্যতামূলক আসা উচিত। আমরা শুধু 2টো ক্লাস করাচ্ছি, সেটা আমরা মনে করি যে পুরো স্তরে, সেকেন্ডারি স্তরে পড়ানো উচিত সংস্কৃত।
এটার দাবি থাকবে। যোগও আসা উচিত, অবশ্যই শরীর শিক্ষায় গুরুত্ব দেওয়া উচিত, তার সাথে সাথে যোগ আসা উচিত, কিন্তু কারা করেছে কিভাবে করেছে সেটা আমাদের ঠিক জানা নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে।